প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। WBSSC SLST যে টিচিং ফর টিচিং, যাদের 9, 10 এবং 11, 12 এর পরীক্ষা যে হয়েছিল, তার রেজাল্ট সম্ভবত নভেম্বরের ফার্স্ট উইকে দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত আজকে 5-6 তারিখ হয়ে গেল, সেরকম কিছু খবর পাওয়া যাচ্ছে না। হয়তো 2-1 দিনের মধ্যেই তোমাদেরকে দিয়ে দেবে এবং ফাইনাল যে আনসার কিটা সেইটাও প্রকাশ করে দেবে। চলো, আজকে ওই বিষয় নিয়ে কথা বলবো না, এই বিষয় নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তো আজকে যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে প্যালপিটেশন যেটা হয়, সেই বিষয়টা হচ্ছে ইন্টারভিউ নিয়ে আজকে 2-1টা কথা বলবো। আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও 2-1টা কথা তোমাদের সাথে শেয়ার করব। সরি, তুমি বলে ফেললাম, কারণ যারা আজকের ভিডিওটা দেখবেন তারা হচ্ছে সবাই ভাবি টিচার এবং টিচার ছিলেন, এইরকম সব ব্যক্তিত্ব আছেন। আমাকে মাফ করবেন, আমি তুমি বলে ফেলেছি ভুলবশত। তো আপনারা যাদের মধ্যে একটু প্যালপিটেশন হচ্ছে, মানে বিশেষ করে ইন্টারভিউটা নিয়ে, তাদের জন্য কয়েকটা কথা বলবো নিজস্ব অভিজ্ঞতা থেকে। মানে আমি কীরকম মানে ফেস করেছিলাম সেই ইন্টারভিউ বোর্ডেতে, সেইগুলো নিয়েও কথা বলবো। তো প্রথমে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, যখন ওরাল ইন্টারভিউটা হবে, ঠিক আছে, বোর্ডে একটা টেবিল থাকবে তোমার অপোজিটে, সেখানে 4 জন কিংবা 5 জন ইন্টারভিউয়ার যারা থাকবেন ওনারা বসে থাকবেন, এবং তুমি শুরু থেকে এন্ট্রান্স থেকে একদম শেষ পর্যন্ত ইন্টারভিউটা একটা কমপ্লিট প্যাকেজ। এই কয়েকটা এই প্যাকেজের মধ্যে বিষয় আছে, সেই বিষয়গুলো যদি তুমি ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে পারো তাহলে জানবে তুমি সফল। এবার বিষয়গুলো কি, তুমি প্রথমেই আসি, দেখো, তুমি যখন এন্ট্রান্স নিচ্ছ, তুমি যখন রুমের ভেতরে ঢুকবে, ঠিক আছে, তোমাকে যখন ওয়েটিংয়ে রাখা হবে, বিষয় একটা দেখো, খেয়াল করো, এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। তোমাকে যখন ওয়েটিং রুমে রাখা হবে, তখন একটা অনেকের মধ্যে এটা হয়, অনেকে ভালো শিক্ষক, ভালো পড়ান, কিন্তু এই বিষয়গুলো ক্ষেত্রে একটুখানি তাদের হার্টবিটটা বেড়ে যায় এবং প্রেশার একটু হাই হয়ে যায়, এইরকম একটা ব্যাপার থাকে। কিন্তু কিচ্ছু ব্যাপার নয়, মানে আমার ক্ষেত্রে এটা হয়েছিল। একদম ক্যাজুয়াল নেবে, যেটা আমার এখন মনে হয়েছে, একদম ক্যাজুয়াল নেবে, খুব সাধারণভাবে যেরকমভাবে বসো, মনের মধ্যে একদম নিয়ে আসবে না যে তুমি ইন্টারভিউ দিতে এসেছো, মনের মধ্যে এটা আনবেই না যে তুমি ইন্টারভিউ দিতে এসেছো, ঠিক আছে। তুমি কোনো বন্ধুর সাথে দেখা করতে এসেছো, তুমি একটু বসে আছো এবং সেটা খুব রিল্যাক্স মোডে, একটা রিল্যাক্স থাকার চেষ্টা করবে। অনেকেই দেখো আরও 5 জন বসে থাকবে, তাদের মধ্যে নানা রকম কথাবার্তা হবে, কেউ গুমসুম হয়ে বসে আছে, কেউ মন খারাপ করে বসে আছে, প্রচণ্ড চাপের মধ্যে আছে, কেউ ঘেমে যাচ্ছে, এইরকম অবস্থা কিন্তু হতে দেখেছি আমি। তো সেইটা তুমি অ্যাভয়েড করবে। একটু দরকার হয় তুমি ওয়াকিং করবে, যদি হল থাকে বা রুম থাকে, তো সেখানে তুমি একটু ওয়াকিং করবে, নিজেকে একটু ফ্রেশ রাখার জন্য, নিজেকে একটু রিল্যাক্স করার জন্য, নিজেকে একদম পুরো স্বাভাবিক রাখবে। কে কি বললো, কে কোথায় কি করছে, সেগুলো একদম কান দেবে না, একদম কান দেবেন না। বারবার কিন্তু তুমিই বলে ফেলছি, কারণ এখানেতে বাংলা ব্যাকরণ 9, 10 এর যে সমস্ত বাংলা ব্যাকরণ স্টুডেন্টরা দেখেন, তাদের জন্য বেশ কিছু কথাবার্তা বলি, তাদেরকে নিয়েই বেশিরভাগ ক্লাসগুলো শুরু হয়, সেই জন্য তুমি বলে বলে অবস্থা হয়ে গেছে, সেই জন্য তুমি বলে ফেলছি। তো আরও একবার মানে আমি এটাকে অ্যাকসেপ্ট করছি, মাই মিস্টেক। তো চলুন, তো এইরকম থাকার চেষ্টা করবে। এরপর যখন আপনার নাম্বারটা আসবে, অর্থাৎ আপনার ডাকটা আসবে, একদম খুব ক্যাজুয়াল মুডে, একদম যেরকমভাবে হাঁটাচলা করে রাস্তাঘাটে বাড়িতে যাও, সেই রকমভাবেই যাও, ঠিক আছে। পকেটে হাত দেবে না বা এইরকম হাত দেবে না, হ্যাঁ, বা কোমরে হাত দিয়ে দাঁড়াবে না, এইরকম কোনো ব্যাপার না। তুমি আপনার কাছে যে ফাইলটা থাকবে, সেই ফাইলটা জাস্ট নেবে, নিয়ে গেটটা যদি বন্ধ থাকে তাহলে গেটটা খুলে যেইভাবে বলতে হয়, পারমিশন নিতে হয়, মে আই কাম ইন, বা স্যার আসবো, এইরকম একটা তোমাকে বলতে হবে। এইরকম একটা বলে তারপরে ঢুকবেন। ঢোকার পর আপনাকে বলা হবে যে হ্যাঁ আসুন, যাবেন, গিয়ে দেখবেন যে আপনার অপোজিটে চেয়ার লাগানো আছে, গিয়েই আপনি কিন্তু বসে পড়বেন না, কি করবেন, চেয়ারের কাছে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়ানোর পর অপোজিট থেকে যারা ইন্টারভিউয়ার নেবেন তারা বলবেন যে বসুন, তখন বসবেন। এবং এই বসার ক্ষেত্রেও একটা সমস্যা হয়ে যায়, অনেকে কি করে,
চেয়ারটা তো টেবিলের দিকে ভেতরের দিকে একটু ঢোকানো থাকে, অতএব চেয়ারটা ঠিক করার জন্য চেয়ারটাকে টেনে নিয়ে আসে। ঠিক আছে, তো টেনে নিয়ে আসার ফলে ওই যে আওয়াজটা হবে, মেঝেতে ঘর্ষণের ফলে যে আওয়াজটা হবে, ওই জিনিসটা কখনোই করবেন না। ঠিক আছে, তখন কি করবেন, পারমিশন নেবেন যে স্যার আমি একটু চেয়ারটা ঠিক করে নিচ্ছি। তখন বলবে হ্যাঁ। সব সময় মুখে স্মাইলিং থাকবে, একটা স্মাইলিং ফেস থাকবে। তোমার ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা কখনোই যেন মুখের দিকে তাকিয়ে বুঝতে না পারে যে আপনি চাপে আছেন, আপনি টেনশানে আছেন। তারা জানে, সবই জানে যে একটু চাপে থাকবে, একটু টেনশন করবে, ঠিক আছে, কিন্তু সেটা মুখেতে যেন প্রকাশ না পায়, এটা বারবার মাথায় ঢুকিয়ে নাও। তো চেয়ারটাকে একটু চাগিয়ে, যতটা সম্ভব যদি ঠিক থাকে তাহলে টুক করে বসে পড়বেন। আর যদি না ঠিক থাকে চেয়ারটা, তাহলে চেয়ারটা একটু জাস্ট চাগিয়ে বসাবেন, যাতে আওয়াজটা বা সাউন্ডটা খুব কম আসে। বসার পর ওইখানে যে ফাইলটা নিয়ে গেছেন আপনি, সেই ফাইলটা কোলেতে রাখবেন। সেই টেবিলটা কিন্তু আপনার ব্যবহারের জন্য নয়। যেই টেবিলের সামনে আপনি বসে আছেন, সেই টেবিলটা একমাত্র যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য, তাদের ব্যবহারের জন্য টেবিলটা, আপনার ব্যবহারের জন্য নয়। অর্থাৎ আপনি যে ফাইলটা নিয়ে গেছেন, যে ফাইলটা কি ধবাস করে টেবিলে রেখে দেবেন, তারপর ঠেল দিয়ে একটু বসবেন, এরকম নয়। ঠেল দিয়েও বসা যাবে না, একদম স্বাভাবিক করে টুক করে ভদ্র ছেলের মতো বসে পড়বেন। আর ফাইলটা কোলে থাকবে, হাত দুটো ওই ফাইলের উপরেই থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত গেল, মানে ঢোকা থেকে বসা পর্যন্ত। এইটা একটা পার্ট। আর একটা পার্ট সেটা হলো এবার প্রশ্নপত্র শুরু হবে। কি প্রশ্ন করবে না করবে সেটা তাদের ব্যাপার। প্রথমে যে প্রশ্নটা করা হবে, আপনার একটু পরিচিতি জানতে চাইবেন। অনেক সময় জানতে চায়, কারণ তাদের কাছে অলরেডি ফাইল আছে। আপনি যখন ঢুকছেন তাদের কাছে ফাইলটা আছে, আপনার বায়োডাটা পুরো দেখে নিয়েই আপনাকে কথাবার্তা বলবে। অনেক সময় জিজ্ঞাসা করে আপনার নাম বা আপনার সম্পর্কে কিছু দু এক কথা বলুন। তখন এই কথাটা যদি বলে, তাহলে নাম, ঠিকানা বলে, তো কোথা থেকে গ্র্যাজুয়েশন করেছেন, কোথা থেকে এমএসসি বা এমএ করেছেন, এই কয়েকটা ইউনিভার্সিটি বা কলেজের নাম বলে এই পর্যন্ত রেখে দেবে। তো এই পর্যন্ত বলে তারপরে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউতে মানে খুব হার্ড প্রশ্ন হবে সেরকম ব্যাপার নয়, খুব সহজ এবং খুব সাধারণ মানেরই প্রশ্ন করেন। যেমন যেই জায়গা থেকে আপনি গেছেন সেই জায়গার ঐতিহাসিক কিছু জায়গা থাকতে পারে, বা কোনো নামকরা মন্দির থাকতে পারে, বা নামকরা কলেজ থাকতে পারে, বা কোনো মনীষী থাকতে পারে। সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন করতে পারেন। যদি আপনার বাড়ি যদি হুগলি হয়, তাহলে হুগলির বিখ্যাত যারা মনীষী ছিলেন, যেমন রাজা রামমোহন রায়, তারপরে রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ, এইরকম যারা ছিলেন তাদের সম্পর্কে বলবেন। তখন কিভাবে ঘুরিয়ে বলবেন, যে রাজা রামমোহন সম্পর্কে যদি বলা হয়, আচ্ছা আপনার বাড়ি হুগলিতে, তখন বলবেন যে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের সঙ্গে যুক্ত একজন মনীষীর নাম বলুন। হ্যাঁ, তখন এইভাবে যখন প্রশ্নটা করবে, তখন তোমার মাথাটা মানে জাস্ট খারাপ হয়ে যাওয়ার উপক্রম। ঊনবিংশ শতাব্দী নবজাগরণের সাথে যুক্ত এরকম মনীষী, কিন্তু ওই যে প্রশ্নটা আপনার কিন্তু জেলা সম্পর্কেই। হুগলি জেলায় যদি বাড়ি হয়, তাহলে হুগলি জেলার সম্পর্কে, হুগলি জেলার যে মনীষী রাজা রামমোহন রায় ঊনবিংশ শতাব্দীতেই কিন্তু ওই নবজাগরণের সাথে যুক্ত ছিলেন দেশের উন্নতির জন্য। ঠিক আছে, তো তখন এই প্রশ্নটা যদি খুব সাধারণভাবে নেন তো ভালো, আর না হলে খুব বেশি ভেবে ফেললে পারে আর কিন্তু পারবেন না। যখন আপনি পারছেন না, তখন আপনার যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু আপনাকে একটু করে ক্লু দেবে, একটু করে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তখন আপনাকে ধরে নিতে হবে, এবং দু একটা ক্লু দেওয়ার পর যখন দেখছে যে পারছেন না, তখন কিন্তু এই প্রশ্নটা অ্যাভয়েড করে যাবে। চুপচাপ বসে না থেকে যদি মনে হয় যে এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারবো না, তখন কি বলবেন? তখন বলবেন যে না স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তখন বলবেন না যে আমি জানি না, বা আমার মনে নেই, বা এই যে মনে করার ভান করছেন, এরকম উল্টো দিকে তাকিয়ে বা হাত পা মুভমেন্ট করছেন, হ্যাঁ, মাথা চুলকাচ্ছেন, এই জিনিসগুলো একদম অ্যাভয়েড করে যাবেন। যদি মনে হয় যে প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারবেন, তাহলে দেবেন। আর যদি মনে হয় না পারবো না, তাহলে বলবেন স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এই কথাটা বলবেন। কখনো না সরাসরি না বলবেন না স্যার পারবো না, এরকম বলবেন না। বলবেন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তখন আবার নেক্সট প্রশ্ন ধরবেন।
এবার 4 জন যদি ইন্টারভিউ বোর্ডে বসে থাকেন তাহলে 4 জনেই কিন্তু প্রশ্ন করবে, উনি একটা করছেন উনি একটা করছেন, পরপর কিন্তু প্রশ্ন করে ফেলবেন। কিন্তু আপনাকে অনেক সময় করে দেবে, ঘাবড়ে দেওয়ার চেষ্টা করবে, তারপরে কিন্তু ওনারা আবার শুধরেও দেবেন যে ঠিক আছে আগে আমার প্রশ্নের উত্তরটা দিন, ওনার প্রশ্নের উত্তরটা দেবেন, তারপর ওনার প্রশ্নের উত্তরটা দেবেন, তারপরে ওনার প্রশ্নের উত্তরটা দেবেন, এইরকম ভাবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে সাবজেক্ট রিলেটেড, এই যে পড়াশোনা, হয়তো তুমি হয়তো আপনি 9-10-এর জন্য ইন্টারভিউতে গেছো, তখন কোয়ালিফিকেশান জানতে চাইবেন, হায়ার এডুকেশান, তখন কি করবেন, তখন বললে এম এ করা আছে, তাহলে তখন যদি এম এ করা থাকে, যদি আপনি বলবেন যে তাহলে এম এ যদি করা থাকে তখন ওই বিষয়ে এম এ ক্যাটাগরির একটা টপিক নিয়ে আলোচনা করবে, সেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, দু একটা প্রশ্ন করতেই পারে। তো 4 থেকে 5টা প্রশ্ন হবে বা 6 থেকে 7টা প্রশ্ন হবে, ঠিকঠাক সবগুলোর যদি উত্তর পরপর দিতে থাকেন তাহলে আপনাকে কিন্তু আরোই প্রশ্ন করতে থাকবে। হ্যাঁ, তো তার মানে এই নয় যে উত্তর দেবেন না, অবশ্যই উত্তর দেবেন, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই যে মাথায় চুলকোনা, মনে করার চেষ্টা করা, ভান করা, না বলা সরাসরি, এই জিনিসগুলো অ্যাভয়েড করে যাবেন, ঠিক আছে? খুব সাধারণভাবে হয়, এবং যারা প্রশ্ন করেন তারা অনেক সময় জানেন যে এমনি টেনশনে আছেন, তো এনাকে একটুখানি রিল্যাক্স করার জন্য খুব ভদ্রভাবে আপনাকে একদম ট্রিট করবে ওখানেতে। তারপরে খুব কড়াকড়ি একটা যে একদম স্ট্রিক্টলি একটা হেডমাস্টার বসে আছেন ওরকম কিছু ব্যাপার না, একদম খুব ভদ্রভাবে, খুব মানে ক্যাজুয়ালভাবে আপনাকে প্রশ্নগুলো করবে। আপনি কিন্তু সেই রকম মুডেই আপনি প্রশ্ন দেবেন, যেই মুডে আপনি ঢুকেছিলেন সেই মুডেই কিন্তু প্রশ্ন দেবেন, কখনো গম্ভীর হয়ে যাবে না, সবসময় একটা স্মাইলিং ফেস থাকবে আর আই কন্ট্যাক্ট থাকবে। যিনি প্রশ্ন করছেন তার চোখের দিকে আপনি বা তার মুখের দিকে আপনি তাকিয়ে থাকবেন, ঠিক আছে? যিনি প্রশ্ন করছেন তার মুখের দিকে তাকাবেন, এবং যখন উত্তর দেবেন সবার মুখের দিকেই তাকিয়ে উত্তরটা দেবেন বা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওরাল ইন্টারভিউর একটা পার্ট। তো ওরাল ইন্টারভিউ থেকে এই জিনিসগুলোই দেখা হয়, আপনার অ্যাটিটিউড, আপনি যখন ঢুকছেন, ওয়ার্ক করে যাচ্ছেন, কীরকমভাবে যাচ্ছেন, কীরকম পোশাক পরেছেন তার উপরেও অনেকটা ডিপেন্ড করে, আপনি কীরকম বিহেভিয়ার করছেন সেখানেতে তার উপরেও অনেকটা ডিপেন্ড করে, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? এবারে যেটা আসছি সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। এই ডেমনস্ট্রেশনটাতে অনেকেরই কিন্তু বিরাট একটা প্যালপিটেশন শুরু হয়ে যায়। যে ডেমনস্ট্রেশনটা কী হবে, আপনি ক্লাসে পড়িয়েছেন, অনেক 100টা-150টা স্টুডেন্টের সামনে আপনি পড়িয়েছেন, হ্যাঁ, সেখানে উত্তর দিয়েছেন, ছাত্রদের স্টুডেন্টদের উত্তর দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু এইখানে বাড়তি চাপটা কোথায় হয়, যে ওখানে ওর বাবা বোর্ডের লোক বসে থাকবে, আমি তাদেরকে কাছে কী করে পড়াবো, এই যে ব্যাপারটা, এইটা কখনোই যেন নিয়ে আসবেন না, কখনোই মনের মধ্যে নিয়ে আসবেন না। এখানে কয়েকটা পার্ট আছে, এই ডেমনস্ট্রেশন ক্লাসের কয়েকটা পার্ট আছে, আমি ধীরে ধীরে বলছি, ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু আপনারা যদি শুনতে থাকেন বা একটু বুঝতে, অনেকেই এই রিলেটেড ভিডিও আপনারা পেয়েছেন অলরেডি, হ্যাঁ, অনেকে কোচিংও করেছেন। শুধু বেসিক জিনিসটা মনে রাখুন, যারই ভিডিও দেখুন না কেন বেসিক জিনিসগুলো একটু মেলাবার চেষ্টা করবেন, ঠিক আছে? যে আমি একরকম বলছি উনি একরকম বলছে, তাহলে ওর মধ্যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ওর মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে যে বেসিক জিনিসটা তাহলে কি আছে, সেই বেসিক জিনিসগুলোই শুধু মাথায় রাখবেন, ঠিক আছে? আমি বলছি বলেই যে আমার কথা মেনে চলবেন সেরকম নয়, আপনি ভেরিফাই করবেন, আরও 2-5টা ভিডিও দেখবেন, আরও কোচিং করবেন, এবং আয়নার সামনে আপনি নিজেকে মানে তৈরি করবেন, কথা বলবেন, নিজের সাথে নিজের কথা বলবেন কোনো একটা টপিক নিয়ে। দেখা যাক তাহলে ডেমনস্ট্রেশনের ক্লাসটা কীরকম হবে। ডেমনস্ট্রেশনেতে না তো স্টুডেন্ট থাকবে, হ্যাঁ, না কিছু থাকবে, শুধুমাত্র যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাই বসে থাকবেন সামনে, তাদেরকেই আপনি স্টুডেন্ট হিসাবেই কিন্তু ট্রিট করবেন, ওকে? স্টুডেন্ট হিসাবে, যে বোর্ডের লোক বসে আছে, ইন্টারভিউর লোক বসে আছে, তাদেরকে আপনি বলে কথা বলো এরকম না, তুমি বলে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে কয়েকটা বিষয় আমি নোট করেছি, এই বিষয়গুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। প্রথম হচ্ছে এই যে ইন্ট্রো একটা মানে হচ্ছে ইন্ট্রোডিউস করতে হয়, একটা ইন্ট্রোডাকশন একটা দিতে হয় কোনো কিছু পড়াতে গেলে। প্রথমেই আমি যে ঢুকেই একটা পড়াতে লেগে যাব যে আজকে আমি এই কারক নিয়ে পড়াচ্ছি, আজকে আমি সমাজ নিয়ে পড়াচ্ছি, এই দেখো সমাজ হচ্ছে একে সমাজ বলে, সংক্ষিপ্তকরণকে সমাজ বলে, এরকম ঢুকেই এরকমটা করবেন না। প্রথমে একটা ইন্ট্রোডাকশনের প্রয়োজন, একটা পরিচিতি প্রয়োজন। ঢুকেই গুড মর্নিং স্টুডেন্ট,
কেমন আছে সব? এই যে স্মাইল ফেস নিয়ে এটা বলা, তখন সবাই বললো বা হ্যাঁ বললো কি না বললো দেখার দরকার নেই, আপনি আপনার ক্লাসটা করবেন। ঠিক আছে, পড়ানোর আগে বিষয় দক্ষতাটা, এইটা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বললাম। এটা বিষয় দক্ষতা। বিষয় দক্ষতাটা কি? আপনি কোন বিষয়টা বেশি জানেন, কোন বিষয়টা আপনি সব থেকে আপনার ফেভারিট বিষয়, কোন বিষয়টায় আপনি বেশি দক্ষ, সেই বিষয়টা নিয়ে আপনি পড়াবেন। সেই বিষয়টাই আপনি ভালোভাবে তৈরি আছে যেই বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আপনি পড়াবেন। ঠিক আছে, তো বিষয় দক্ষতাটা থাকতে হবে বেশি করে সেই বিষয়টার উপর, হ্যাঁ, অর্থাৎ সাবজেক্ট নলেজ যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে সম্পর্ক। এই যে সম্পর্কটা কি? মানে আই টু আই কন্ট্যাক্ট, মানে স্টুডেন্টদের সঙ্গে টিচারের যে একটা রিলেশন, সামনে এই যে বসে মুখোমুখি যে বসে আছে ওরা, আর আপনি যে দাঁড়িয়ে আছেন, একটা রিলেশন তৈরি হবে। সেই রিলেশনে যেন কেউ অন্যমনস্ক না হয়ে যায়, যে আপনি ক্লাস নিচ্ছেন, আপনার মতো লেকচার দিয়ে যাচ্ছেন, আর স্টুডেন্টরা কেউ গল্প করছে, কেউ অন্যমনস্ক হয়ে যাচ্ছে। এই জিনিসটা কখনো হতে দেবেন না। তাহলে কি করতে হবে? পড়ানোর ফাঁকে ফাঁকে বোঝাতে হবে যে এইটা তাহলে এই রকম, এইটা তাহলে ওই রকম। ঠিক আছে, তো আমি সেটা নিয়ে পরে আলোচনা করছি। তো এটা হচ্ছে সম্পর্ক। আর একটা হচ্ছে উপস্থাপনা। উপস্থাপনাটা কি? এটা হচ্ছে প্রেজেন্টেশন যেটাকে বলা হয়। এই যে উপস্থাপনাটাই হচ্ছে মেন। শুধু পড়াতে তো অনেকেই পারে, মেন যে উপস্থাপনাটা, কিভাবে আপনি ওই বিষয়টাকে তুলে ধরছেন, কিভাবে আপনি ওই বিষয়টাকে সবার সামনে খুব ইজি করে তুলে ধরছেন, সেইটাই হচ্ছে বিষয়। আচ্ছা, শেখানোর কৌশল। এখানে এই যে উপস্থাপনাটা একটা আলাদা বিষয়, আর শেখানোর কৌশল মানে টিচিং টেকনিক। যেটা টিচিং টেকনিক আমি বললাম না, সবাই শেখাতে পারে, সবাই পড়াতে পারে, সবাই ক্লাস নিতে পারে, কিন্তু যে টেকনিকটা আপনি অ্যাপ্লাই করবেন, সেইটা যেন স্টুডেন্টদের মানে খুব সহজ লাগে, এবং সহজেই সেটা যেন, খুব কঠিন বিষয় খুব সহজেই যেন সেটা সারা জীবন মনে রাখতে পারে, এবং বিষয়টা যেন বোধগম্য হয়। হ্যাঁ, যে খুব ভারী একটা কথা বলে দিলেন, ভারী একটা শব্দ বলে দিলেন, সেটা বুঝতে পারলো না, এইরকম করবেন না। একদম সহজ করে তুলে ধরাটাই, সেইটাই হচ্ছে এই শেখানোর কৌশল, সেইটাই হচ্ছে শেখানোর টেকনিক। এবার টেকনিক করতে গেলে কিছু ড্রামাটিক্যাল মুভমেন্ট করতে হয়। ঠিক আছে, এই যে রাজা ঘোড়ায় ছুটে যাচ্ছে, টকটক টকটক টকটক, রাজা ঘোড়ায় চেপে ছুটে চলেছে যুদ্ধক্ষেত্রে, টকবক 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 করে, এই যে ড্রামাটিক্যাল একটা মুভমেন্ট, এইটাও একটু আধটু হাত পা নেড়ে চেড়ে মুখের ভঙ্গিমা দিয়ে এগুলোকে তুলে ধরতে হয়। এইটাই হচ্ছে টেকনিক। ঠিক আছে, তাহলে এই যে মানে একটু আমি ড্রামা করলাম, তার সাথে আমি পড়ালাম, এইটা কিন্তু গল্পের আকারে তাদের মাথায় ঢুকে গেল। আর যদি গল্পের ছবিটা একবার ব্রেনে ঢুকে যায়, সেই গল্পের ছবিটা আমরা সারা জীবন কিন্তু মনে রেখে দিতে পারি। ঠিক আছে, এবার আসছি ভয়েস অর্থাৎ আমার যে সাউন্ড কোয়ালিটি, আমার যে ভয়েস কোয়ালিটি, সেটাকে ফ্রেশ হতে হবে এবং একটু হাই হতে হবে, এবং পরিষ্কার যেন বুঝতে পারে স্টুডেন্ট যে আমি কি বলছি। হড়বড় করে তোদলামো বা হড়বড় করে বলে দিলাম একটা শব্দ, এইরকম জিনিসটা না, একদম ক্লিয়ারলি সাউন্ডটা থাকে, এবং সাউন্ডটা যেন একটু বেশি থাকে। আমি 100 জন স্টুডেন্টের একটা ক্লাস করব, তাহলে সেখানে আমার ভয়েসটা কীরকম হবে, সেই লেভেলের ভয়েসটা আনতে হবে, এবং সেটা ক্লিয়ার হতে হবে। স্টুডেন্ট যাতে, ছাত্রছাত্রীরা যাতে বুঝতে পারে যে একটা পরিষ্কার সাউন্ড আমি পাচ্ছি এবং বুঝতেও পাচ্ছি। শিক্ষণ সামর্থ্য, বিশেষ করে যাদের সায়েন্স আছে বা ম্যাথ আছে, শিক্ষণ সামগ্রী মানে কিছু যন্ত্রপাতি, সেইগুলো আপনি নিয়ে যেতে পারেন, সঙ্গে করে ব্যাগে করে নিয়ে যেতে পারেন। ছোট ছোট একদম পুরো মডেল আকারের ছোট ছোট জিনিস, এই যেমন ত্রিভুজ বলুন, চাঁদা বলুন, বা কিছু মেটেরিয়ালস, আয়তক্ষেত্রকার, বড় ক্ষেত্রকার, এইসব যে ব্যাপারগুলো ম্যাথের ক্ষেত্রে, তারপর সায়েন্সের ক্ষেত্রে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেইগুলো আপনি নিয়ে যেতে পারেন ছোট করে, এই জিনিস। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে শিক্ষণ সামগ্রী। বাংলার ক্ষেত্রে অতটা নেই। এবার হচ্ছে রিভিশনটা হচ্ছে মেন। পুরো ক্লাসটা হলো 10 মিনিট হয়তো ক্লাস নিলেন, এই 10 মিনিটের মধ্যে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। বোঝানোর পর লাস্টে যে আপনার কনক্লুশনটা যে হবে, অর্থাৎ সারাংশটা যেটা হবে, সেটা হচ্ছে তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে তাহলে আমরা কারক শিখলাম। কারক তাহলে কি, মানে কারক হচ্ছে বিশেষ্য পদের সঙ্গে আর ক্রিয়াপদের সম্পর্ক,
তাকেই বলা হচ্ছে কারক, তাই তো? সবাই বলবে হ্যাঁ বা হ্যাঁ স্যার, এরকম একটা বলবে। এই যে রিভিশনটা, মানে পুরো 10 মিনিটের ক্লাসটা আবার 1 মিনিটে ওদেরকে তুলে দেওয়া, ঠিক আছে, একদম সংক্ষেপে টাচ করে করে যাওয়া, এই বিষয়টা কিন্তু করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এখানে প্রথমে ইন্ট্রোডাকশনটা এইভাবে দিতে হবে। তাহলে ইন্ট্রোডাকশনটা নিয়ে যেটা বললাম, ইন্ট্রোডাকশনটা প্রথমে ঢুকে গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো সব, আশা করি ভালো আছো। দেখো, আজকে একটা তোমাদের সামনে ছোট্ট গল্প বলি। দুটো ছেলে রাস্তা দিয়ে যখন যাচ্ছি, হাঁটতে হাঁটতে এসে বলছে যে স্যার আইসক্রিম খাবেন, আমি আইসক্রিম কিনেছি। আমি বললাম তুই তো একটা আইসক্রিম কিনেছিস, তুমি তো একটা আইসক্রিম কিনেছো, তাহলে আমাকে দিয়ে দিলে তাহলে তোমার তো থাকবে না। বলছে না স্যার আপনি খান, আমি আবার কিনে নিয়ে আসবো। আমি বললাম না আমি খাবো না, তুমি খাও, আমার আইসক্রিমে সমস্যা আছে, আমি খাবো না, তুমি খাও, ঠিক আছে? তখন তাকে বললাম আচ্ছা তো তুমি যে আইসক্রিমটা খাচ্ছ এটা কি আইসক্রিম? সে বললো চকলেট আইসক্রিম। তুমি কি জানো চকলেট কিভাবে তৈরি হয়? বলছে না স্যার। আচ্ছা তুমি কি এইটা জানো যে আইসক্রিমটা কিভাবে তৈরি হয়? বলছে না স্যার। তাহলে এগুলো জানতে গেলে কি করতে হবে? তখন ও মাথা চুলকাচ্ছে, ও বুঝতে পারছে জানতে গেলে কি করতে হবে। বলছে তাহলে স্যার কারখানায় যেতে হবে। আমি হ্যাঁ, এইগুলো জানতে গেলে কারখানায় যেতে হবে। আর এগুলো আমাদের জেনে রাখা ভালো, কারণ আইসক্রিমটা কি দিয়ে তৈরি, আমরা ওইটা আমাদের খেয়ে ওইটা ক্ষতি করবে নাকি উপকার করবে সেইটাও অবশ্যই জেনে রাখা ভালো। বললো হ্যাঁ স্যার। তাহলে আইসক্রিম সম্পর্কে, আইসক্রিমের যে গঠনটা কি করে হলো, কেন হলো, সেটা যেমন জানতে গেলে আমাদেরকে কারখানায় যেতে হবে, ঠিক সেই রকমই আমরা সারাদিনের মধ্যে কত রকম কথা বলে ফেলি। মা বটি দিয়ে মাছ কেটেছে, না আজকে আমাকে নিয়ে মেলায় যাবে, অনেক কিছু জিনিস কিনে দেবে, হ্যাঁ আমরা নাগরদোলায় চড়বো। এই যে ব্যাপারগুলো সেখানে না গেলে পারে বুঝতে পারবেন। আমরা এই যে কথাগুলো বলছি, এই যে বলার যে আলাদা আলাদা যে ধরন বা কিভাবে বলছি, সেই বলাগুলো এক একটা নাম আছে, কিভাবে বলাটা হচ্ছে, কিভাবে বলাটা হচ্ছে। ধরো আজকে আমি বললাম যে কি বললাম, মা মা বটি দিয়ে মাছ কেটেছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা এই কথাটা তো আমরা অনেক সময় বলে ফেলি বা বলি, অনেক রকম কথা বলি, কিন্তু এই কথাটা তৈরি হলো কিভাবে, বা এই যে এতগুলো শব্দ আছে এদের সাথে সম্পর্কটা কি, এগুলোকে বলে তো শব্দ বলে। তো এই একটা মা শব্দ, বটি শব্দ, দিয়ে মাছ কেটেছে, এগুলোকে একটা শব্দ। এই শব্দগুলো একটা আবার আর একটার সঙ্গে সম্পর্কযুক্ত, সেই সম্পর্ক আমরা খুঁজবো। ঠিক আইসক্রিমের মতো, যে এই কথাটা অ্যাকচুয়ালি কি প্রকাশ করছে, এই কথাটা ভালো কি খারাপ, বা এই কথাটা কিভাবে তৈরি হলো, এই কথাটার নাম কি, ঠিক আছে? আজকে আমরা সেইগুলোই খুঁজবো। তাহলে আমরা এই বাক্যটার মধ্যে কি খুঁজবো? এই কেটেছে, মাছ কেটেছে মানে কি, কাটা, কাটা হচ্ছে একটা কাজ। তাহলে এটা হচ্ছে যখন বাক্যে ব্যবহার হচ্ছে এই শব্দটা, তাহলে এটা পদে পরিণত হচ্ছে। তাহলে এই পদটার নাম হচ্ছে ক্রিয়াপদ। এই পদটার নাম কি? এই পদটার নাম হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদ। তাহলে এখানে এই যে বটি, এটা একটা যন্ত্র, এটা একটা যন্ত্র। তো তাহলে এই যন্ত্রটা দিয়ে মাছটা কেটেছে, এই যন্ত্রটা দিয়ে মাছটা কেটেছে। কে কেটেছে? না মা কেটেছে, তাই তো? কি কেটেছে? না মাছ কেটেছে। তাহলে দেখো, এই বটির সঙ্গে মাছের সম্পর্ক আছে, তাই তো? বটির সঙ্গে মাছের সম্পর্ক আছে, মায়ের সাথে কেটেছে সম্পর্ক আছে। তাহলে এই সম্পর্কগুলো আমরা জুড়বো কি করে? তখন এই যে আমরা বাক্যের মধ্যে ক্রিয়াপদ, সেইটাকে আমরা প্রথমে বাছবো, খুঁজবো, খুঁজে নিয়ে তাকে প্রশ্ন করব। কে দিয়ে প্রশ্ন করব? কে কেটেছে? না মা কেটেছে। এই যে মা যে উত্তরটা হলো, এবার এই বাক্যের মধ্যে যে কাজ করে তাকে কি বলে? কর্তা বলে, তাই তো? তোমরা জানো তো বাক্যের মধ্যে যে কাজ করে তাকে কর্তা বলে। এই যে থ্রো করে দেওয়া, স্টুডেন্টদের সাথে থ্রো করতে হবে, তারাও তখন উত্তরটা দেবে যে হ্যাঁ কর্তা বলে। তখন এই যে ব্যাপারটা, তাহলে মা হচ্ছে এখানে কর্তা, মা হচ্ছে কর্তা। কর্তাটা আমরা কি করে তাহলে খুঁজলাম? তাহলে মায়ের সাথে কাটার সম্পর্কটা কি দিয়ে খুঁজলাম? না কে দিয়ে প্রশ্ন করে। কাকে? না ক্রিয়াকে থ্রো করবে, সবসময় স্টুডেন্টকে থ্রো করবে, তারা যেন তাদের মুখ থেকে যেন উত্তরটা আসে। তো এবার তোমার সামনে তো
বোর্ডের ইন্টারভিউ আর যারা আছেন তারা তো আর উত্তর নাও দিতে পারে, তখন তুমিই কিন্তু উত্তরটা বলে দেবে। ওকে, তো মা হচ্ছে কর্তা। কি দিয়ে কাটলেন? কি দিয়ে কাটলেন? তাহলে বটি দিয়ে কাটলেন। এবারে বাক্যের মধ্যে কোনো যখন যন্ত্রপাতি ব্যবহার করা হবে এবং সেই যন্ত্রপাতিটা যখন কোনো কিছু একটা কাজ করবে তখন সেইটা হবে করণকারক। তাহলে এইটা হচ্ছে কর্তা, তাহলে এই কর্তা থেকে হচ্ছে কি কর্তৃকারকের জন্ম। তাহলে এইটাকে মায়ের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। কি দিয়ে কাটলেন? তাহলে কি দিয়ে আবার প্রশ্ন করবো ক্রিয়াকে, না বটি দিয়ে কাটলেন। তখন দ্বারা, দিয়া, জন্য এইসব দিয়ে যখন কোনো কাজ সম্পন্ন হবে এবং তার সঙ্গে কোনো যন্ত্রপাতি যুক্ত থাকবে তখন সেটা করণ কারক হয়। কি কারক হয়? না করণ কারক হয়। এই যে ভেঙে ভেঙে স্টুডেন্টদের থেকে প্রশ্ন নেওয়া বা উত্তরটা চেয়ে নেওয়া, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাই তৈরি করতে হবে। ঠিক আছে? তো এই যেই বিষয়টা তোমার সব থেকে বেশি ভালো লাগবে, এই বিষয়টা তুমি সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, সেই বিষয়টা নিয়েই পড়াবে। ঠিক আছে? এবার উপস্থাপনাটা কিরকম? এই যে বলছো টিচিং টেকনিক, যেটা মা কিভাবে মাছ কাটলেন, না মা আজকে একটা বড় কাতলা মাছ বঁটিতে কেটেছে। বটি জানো তো, গ্রাম অঞ্চলে বঁটি দেখা যায়, শহর অঞ্চলে ওটা থাকে না। শহর অঞ্চলে চাকু থাকে, ছুরি থাকে, বা বাজার থেকেই মাছটা কেটে নিয়ে আসে। বাজারেও কিন্তু বড় বড় বঁটি থাকে। তোমরা জানো তো বঁটি কাকে বলে? হ্যাঁ, তো মা কিন্তু ওই বঁটি দিয়ে মাছটাকে কেটেছে, খচাং করে কেটে দিয়েছে, তাই তো। তো এইরকম সবসময় স্মাইলিং ফেস থাকবে এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ থাকবে মুখের মধ্যে এবং মনের মধ্যে, যেন কোনো দিন মানে কোনোভাবে চাপে আছো সেইটা যেন প্রকাশ না পায়। ঠিক আছে? তো এইভাবে পড়াবে। শেখানোর কৌশল এটা, ভয়েসটা সেই ক্লিয়ার থাকবে। শিক্ষণ সামগ্রী তোমার কাছে বাংলা যখন পড়াবে তখন তো থাকবে না, তখন হাতের অঙ্গভঙ্গি করে বা মুখের এক্সপ্রেশন দিয়ে সেইটাকে কাজ চালাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ইন্টারভিউর প্রসেসটা বললাম ধাপে ধাপে। আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং আরও অন্যান্য ভিডিও দেখবেন, অন্যান্য টিচার যারা আছেন তাদের ভিডিওগুলোর সঙ্গে কম্পেয়ার করবেন এবং সেইভাবেই কিন্তু আপনারা তৈরি হবেন। একদম ফ্রি থাকুন, ক্যাজুয়াল থাকুন এবং যে বিষয়টার প্রতি আপনার সব থেকে ভালোবাসা বেশি, যেই বিষয়টা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই বিষয়টাই কিন্তু পড়াবেন। ঠিক আছে? তো চ্যানেলটায় যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও আমি কিন্তু আলোচনা করি। আর সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য টেস্ট পেপার দুদিন পরে বেরোবে। এখন টেস্ট পরীক্ষা চলছে, সিলেকশন টেস্ট চলছে। তো পরীক্ষার পর টেস্ট পেপার বেরোবে, সেই টেস্ট পেপারে সলভ করবো আমি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বন্ধুদের সাথে শেয়ার করে গ্রুপ স্টাডি করতে পারো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।